নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনার স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0-র এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মিস্টার ঈপ্সিত চক্রবর্তী, প্রজেক্ট ডিরেক্টর অফ সিএমআইজি, এবং মিস্টার কৃষ্ণেন্দু ব্যানার্জি। মিস্টার ব্যানার্জি একজন প্রখ্যাত ক্রীড়াবিদ। ক্রিকেট এবং ফুটবল দু ধরনের খেলাতেই তিনি অদ্বিতীয়। শুধু তাই নয়, প্রশিক্ষক হিসেবেও তিনি অত্যন্ত পারদর্শী এবং প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছেন। কয়েকটি পর্বে কথোপকথনের মাধ্যমে তিনি তার অশ্রুতপূর্ব অভিজ্ঞতার কথা আমাদের কাছে পৌঁছে দিতে চলেছেন। এখন আমি অনুরোধ করব ঈপ্সিত চক্রবর্তীকে আজকের এই আলোচনা সভা শুরু করার জন্য। আজকে এই আলোচনা সভার প্রথম পর্বটি পরিবেশিত হবে। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। গুড মর্নিং, আমি ঈপ্সিত। আমরা আজকে এসেছি আবার এই পডকাস্টের এপিসোডে অনুভব 2.0। আজ আমাদের সঙ্গে আছেন একজন স্বনামধন্য স্পোর্টস পার্সন, খেলার জগতের ভদ্রলোক উনি, মিস্টার কবীন্দ্র ব্যানার্জি। উনি ওনার প্রফেশন আর একটা প্রফেশনাল ছিলেন ফায়ারেতে। আচ্ছা, উনি প্রফেশনালি কী করতেন, মানে উনি কোন জায়গায় ছিলেন, আর ওনার কোন স্পোর্টসে উনি এক্সেল করেছেন এত বছর ধরে, এখন উনি ট্রেনিং করেই যাচ্ছেন, এই দুটো জিনিস উনি নিজেই বলবেন, আমরা ওনার মুখেই শুনব। আচ্ছা মিস্টার ব্যানার্জি, আপনার প্রফেশনটা কী ছিল, কোন জায়গায়? আমি 81-এ ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসে অ্যাজ এ ফায়ার অপারেটর হিসেবে আমি যোগদান করি। তারপরে আস্তে আস্তে উত্তরণ ঘটে, স্কোয়াড লিডার, তারপরে ফায়ার অফিসার হিসেবে 2020-তে আমি পশ্চিমবঙ্গ দমকল বাহিনী থেকে আমি রিটায়ার করি। আচ্ছা আচ্ছা, আর তারপরে কি আপনি অন্য কোথাও ডেপুটেশন বা এরকম কোথাও কিছু করেছেন? আমি অন্য কোথাও আর করিনি, কেন আমি যেহেতু খেলাধুলার জগতের মানুষ, সুতরাং আমার এই যে রিটায়ারমেন্টের পুরো সময়টাই আমি খেলাধুলোর মধ্যে দিয়েই আমি দিয়েছি। আমি আর মানে আমার পুরনো প্রফেশনে আর ফিরে যাইনি। আমার অনেক পরিচিতরা আছে, তারা আবার এই প্রফেশনে ফিরে এসছে অন্য আঙ্গিকে, অন্য চিন্তা ভাবনা নিয়ে। কিন্তু আমি যেহেতু খেলাধুলোর মানুষ, তার জন্য আমি টোটালটাই খেলাধুলোর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছি। যতদিন সুস্থ থাকবো, সবল থাকবো, ততদিনই এটার মধ্যেই থাকবো। বাহ, চমৎকার। আচ্ছা আমাকে জাস্ট একটা কথা বলুন, আপনি ক্রিকেটে, আমি যা শুনেছি আপনি ক্রিকেটিয়ার ছিলেন তো। আচ্ছা, এখন আপনি কি কোচিং করান? কারণ আমরা শুনেছি, আমরা দেখেওছি, যেহেতু আমরা একই লোকালিটিতে থাকি, সল্ট লেক সিটি, আমি যেখানে থাকি, উনি নেবারই বলা যেতে পারে আমাদের সাথে, আমাদের প্রতিষ্ঠানের সাথে ইনডাইরেক্টলি উনি যুক্ত, ডাইরেক্টলি নয় কিন্তু ইনডাইরেক্টলি। আর উনি প্রচুর গাইড করেন আমাদের সমস্ত ব্যাপারে, ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট। যে কোনো প্রোগ্রামের আগে, যে কোনো স্কেডিউল তৈরি করার আগে আমরা ওনাকে, মানে হি ইজ সর্ট অফ অ্যাডভাইজার, অফিসিয়ালি অ্যাডভাইজার উনি হয়ে যাচ্ছেন আর কয়েকদিনের মধ্যে। উনি ক্রিকেটার হিসেবে বহুদিন ধরে আমরা নাম শুনে এসেছি, আমি ওনার খেলা দেখেওছি, আর ওনার ট্রেনিংও দেখেছি, অনেক বাচ্চাদেরকে উনি ট্রেন করছেন। ওনার ট্রেনিং পদ্ধতিটা অদ্ভুত, একটুখানি অদ্ভুত, কিন্তু উনি সায়েন্টিফিক্যালি উনি প্রথম পার্সন যিনি আমাকে বলেছিলেন যেটা কেন করা হচ্ছে, ওয়ার্ম আপ কেন হচ্ছে, ওয়ার্ম আপে কী হয়, কতক্ষণ ওয়ার্ম আপ হয়, কতক্ষণ বডি বার্ন করতে লাগে, কতক্ষণ ক্যালোরি বার্ন করতে লাগে, এইগুলো উনি সায়েন্টিফিক্যালি বলেছিলেন। তারপরে রেড ব্লাড কর্পাসেলস, হোয়াইট ব্লাড কর্পাসেলসের কী রোল, তো এই ধরনের জিনিসগুলো আমি আর কার কাছে পাইনি, যিনি নিজের স্পোর্টস পার্সন কিন্তু তিনি বিজ্ঞানে এত, মানে সায়েন্স অফ ক্রিকেট এতটা জানেন, আমরা পাইনি। তো আমি জিজ্ঞেস করবো তাই, মিস্টার ব্যানার্জি, ক্রিকেটটা যে আমরা খেলি, এটা একটা প্রথম কথা আছে, এটা আউটডোর স্পোর্টস। আমি প্রথম ওটা দিয়ে শুরু করি যে আউটডোর স্পোর্টসে
উপকারিতা মানে আমার মনে হয়, আমার পার্সোনালি, এটা আমি জানি না বিশেষ কিছু, আমার মনে হয় যে ইনডোর স্পোর্টসের থেকে আউটডোর স্পোর্টসের এটা এফেক্টটা হয়তো বেশি হয়, মানে ফিজিক্যাল এর উপরে, পার্টিকুলারলি একটা বয়সের পর। একদম। আচ্ছা, এটার কি কারণ? এর কারণ হচ্ছে ইনডোর স্পোর্টসের কতগুলো অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, আর আউটডোর স্পোর্টসের দুটোই আছে, অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে। একটা বয়স বাড়বার সঙ্গে সঙ্গে আমাদের আবেগেরও সব কিছু পরিবর্তন হয়। একটা অল্প বয়সের আবেগ আর একটা বেশি বয়সের আবেগ, দুটোর মধ্যে তারতম্য ঘটে। ওপেন স্পোর্টসে যেটা হয়, যেটা আমরা আউটডোরে যেটা খেলি, তার আবেগের ব্যাপ্তি অনেক বেশি। যেমন আপনি দেখবেন যে একজন যাত্রা শিল্পী, আমি এরকম ভাবেই আসি, একজন যাত্রা শিল্পী যখন যাত্রা করছে তার আবেগ ছড়িয়ে দিচ্ছে 1000 মানুষের ভেতরে। এই 1000 দর্শককে সে তার সেই মনমোহিনী যে বাচনভঙ্গি, তার যে শরীরের যে অঙ্গভঙ্গি, টোটালটা দিয়ে ওই 1000 জন মানুষের কাছে নিজেকে পৌঁছানোর চেষ্টা করছে। সে যে ভূমিকায় সে অভিনয় করছে সেটা পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু আপনি নাটকে আবার ফিরে আসুন, ধরুন নাটকের দর্শক আলাদা, একদম নাটকের দর্শক শ্রোতা আলাদা, সেখানকার অভিনয়ের আঙ্গিকও আলাদা, সেখানে অনেক সফট হবে, অনেক পরিশীলিত অভিনয় হবে। হ্যাঁ, এই দুটো ডিফারেন্স ইনডোর আর আউটডোরের মধ্যে। আচ্ছা আচ্ছা, আউটডোর হচ্ছে ওপেন স্পেস, আবেগের জায়গা প্রচুর, ওখানে আমি প্রচুর লোককে রিলেট করতে পারছি একসঙ্গে, আমার যোগাযোগ বাড়ছে, আমি মাটির কাছে পা থাকছে। এই এখন নতুন যেটা হয়েছে, মানে আগামী দিনে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা হয়েছে, যে আগামী দিনে ওবিসিটি এত বেড়ে যাবে, ডিপ্রেশন এত বেড়ে যাবে। 2000 আমি বলছি লাস্ট, আমি সেদিনকে একজনের সঙ্গে আলোচনা হচ্ছিল, 2030-এ দেখা যাবে যে ইন্ডিয়ার প্রায় 50% লোক ডিপ্রেশনে চলে যাবে, কি তারও বেশি, 80%। অল এজ গ্রুপ। আমাদের সিনিয়রদের যেমন ডিপ্রেশন আছে, জুনিয়রদেরও ডিপ্রেশন আছে, মধ্য বয়সেও ডিপ্রেশন আছে। ডিপ্রেশন হচ্ছে এমন একটা জিনিস, সেটা না পাওয়া থেকে হতে পারে, না কোনো একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি না, সেই জায়গা থেকে হতে পারে, সব মিলিয়ে একটা ডিপ্রেশন কাজ করে। আমরা কেউ বুঝি কেউ বুঝি না, কিন্তু আউটডোর গেমে থাকলে যেটা হয় যে ওই ডিপ্রেশনটা কেটে যায়। তার একটাই কারণ হচ্ছে ওখানে প্রচুর মানুষ। আমি যার সঙ্গে খেলছি, আমার টিমে 11 জন প্লেয়ার, কিন্তু স্ট্যান্ড বাই আছে কতজন, আরো 5 জন। আচ্ছা, 11 আর 5 16 জন। এখন ফুটবলের নিয়ম চেঞ্জ হয়েছে, ক্রিকেটের নিয়ম চেঞ্জ হয়েছে, আরো বেশি লোক একসঙ্গে থাকে। সুতরাং আমার ওই যে অবসাদটা, ওই অবসাদটা যদি আমি সে অবসাদের আমি মার্ক ধরলাম 10, ওটা আমি যদি এক এক করে ভাগ করে নিই, তাহলে আমি 10 জনের মধ্যে ভাগ করতে পারছি। কিন্তু ইনডোর গেমসে সেটা পারছি না। ইনডোর গেমসে লিমিটেড দর্শক থাকে, আমার আমি একাই রিপ্রেজেন্ট করছি, হয়তো আমার কোচ থাকবে কিন্তু সেও গ্যালারিতে বসে থাকবে। হ্যাঁ, ন্যাচারালি আমার রিলেট করার যে জায়গা, আমার যে আবেগের যে বহিঃপ্রকাশ, সেই আবেগের বহিঃপ্রকাশের যে জায়গাটা, সেটা ছোট হয়ে যাচ্ছে। একটা স্ট্রাইকার যখন গোল করে, তাকে ওই 11টা প্লেয়ার জড়িয়ে ধরে, কোচ, সাপোর্টিং স্টাফ সবাই জড়িয়ে ধরে। কিন্তু আমি যখন টেবিল টেনিসে একটা ম্যাচ জিতছি, কোচ কিন্তু ওখান থেকে হাত নাড়ছে বা চিৎকার করছে, আমার কতিপয় দর্শক ওখানে হয়তো হাত নাড়ছে বা চিৎকার করছে। দুজনের এই যে ভঙ্গিমা, মানে আমি জেতার যে ভঙ্গিমা, বিরাট কোহলির যে ভঙ্গিমা, আর একটা যে ব্যাডমিন্টন প্লেয়ার বা টেবিল টেনিস প্লেয়ার, তাদের জেতার ভঙ্গিমা দুটো আলাদা হবে। কিন্তু দুটো আলাদা হবে কেন? বিরাট কোহলি 1 লক্ষ লোককে রিলেট করছে, আর ওই লোকটা খুব বেশি হলে 5000 দর্শককে রিলেট করছে। এবং ওই যে 1 লক্ষ লোক, তার মধ্যে বিভিন্ন সম্প্রদায় আছে, বিভিন্ন স্তর আছে, সামাজিক স্তর থেকে তারা ওই বিরাট কোহলির খেলা দেখতে এসেছে, বিভিন্ন সামাজিক স্তর থেকে, আর্থিক ইকোনমিক স্ট্যান্ডার্ড থেকে, তারা অর্থনৈতিক স্তর থেকে তারা এসেছে। সুতরাং তাদের আবেগও আলাদা আলাদা হবে। যে লোকটা রেগুলার পরিশ্রম করছে তার আবেগ, আর যে লোকটা রেগুলার ঠান্ডা ঘরে বসে আছে তার আবেগ এক হবে না, কখনোই হবে না। আপনি দেখবেন যে বাড়ির গৃহকর্তা কোনো ফ্যাক্টরিতে চাকরি করে, সে অলওয়েজ জোরে কথা বলবে। কেন? সে ফ্যাক্টরিতে এত কোলাহলের মধ্যে, এত আওয়াজের মধ্যে সে কখনো আস্তে কথা বলবে না। আবার যার বাড়িতে
3-4 জন কর্পোরেটে চাকরি করে, তাদের কথাবার্তা, তাদের ডেন্সিটি কিন্তু কম হবে, তাদের ভলিউম অনেক কম হবে, কারণ তারা ওইভাবেই অভ্যস্ত। এক্স্যাক্টলি। আবার যে লোকটা মিলিটারিতে চাকরি করে এসছে দীর্ঘদিন, তার বাড়ির ডিসিপ্লিন একরকম হবে। একজন সরকারি কর্মচারী, তার বাড়ির ডিসিপ্লিন একরকম হবে, কেন যে মিলিটারিতে চাকরি করেছে সেই ডিসিপ্লিনটা নিয়েই সে বড় হয়ে উঠেছে। সেও চাইবে যে আমার বাড়ির লোক ডিসিপ্লিন হোক। ঠিক কথা, একদম ঠিক কথা। এই জায়গাগুলোতে আউটডোর স্পোর্টসের সঙ্গে ইনডোর স্পোর্টসের এতটাই ডিফারেন্স। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ মিস্টার ব্যানার্জি। অ্যাকচুয়ালি এই ধরনের এক্সপ্লেনেশন আমি শুনিনি, আমি এক্সপেক্টও করিনি যে এই ধরনের কিছু হতে পারে। এই জন্য আমি আন্তর্জাতিক শুনছেন আমাদেরকে যে ইনি এমন একজন মানুষ যিনি জাস্ট মানে খেলেছেন বা অন্য কাজ করেছেন তা না, উনি ওটার ভেতরে ঢুকেছেন, একেবারে ইনডেপথ অ্যানালাইজ করেছেন, আর ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সে ক্রিস্টালাইজড হয়ে গেছে, ওনার ভেতরে চলে গেছে, সেইটা নিয়ে এখন লোকে উপকার করেছেন। উনি কিন্তু প্রচুর 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 ছেলেদেরকে ট্রেনিং দেন। এই প্রসঙ্গে আমার হঠাৎ মনে হলো, মিস্টার ব্যানার্জি, এইখানে আমি শুনেছি যে সল্টলেকে আপনি গো গ্রিন ইনিশিয়েটিভের মধ্যে একটা পার্ট প্লে করেছেন, আপনি পুরো মাঠটা আপনি করেছিলেন কি আমাদের যেখানে খেলাটা হয়? না, ওইটা সঠিক নয় আসলে। আমরা যখন সল্টলেকে প্রথম আসি, তখন যেটা হয়েছিল যে সল্টলেকে মাঠগুলো ছিল, কিন্তু তারা মানে সেই মাঠগুলো আমাদের খেলাধুলোর উপযোগী ছিল না। হ্যাঁ, তা আমরা এখানে যারা এসেছিলাম, যে আমরা মানে আমি অন্তত অনুভব করেছিলাম যে এখানকার ইয়াং ছেলেরা ওই ব্লকে সারা বছরের একটা অনুষ্ঠান, ওই এসো হে বৈশাখ বা রবীন্দ্র জয়ন্তী বা দুর্গাপুজোর সময় একটা নাটক, এটার মধ্যে কেন সীমাবদ্ধ থাকবে? তারা ক্রিয়েটিভ কিছু করুক। ক্রিয়েটিভ অনেক কিছু হতে পারে, ছবি আঁকা, গান, কবিতা আবৃত্তি, অভিনয়, অনেক কিছু হতে পারে। তার মধ্যে স্পোর্টসও একটা বড় ক্রিয়েটিভ জিনিস। স্পোর্টসকে অনেকে স্পোর্টস হিসেবে দেখে, কিন্তু এটা ভীষণ রকমের ক্রিয়েটিভ। একটা লোকের নিজস্বতা ক্রিয়েশন না থাকলে হয় না। এই যে আমরা টি-20 দেখি, টি-20 ক্রিকেটটা হচ্ছে কিন্তু বেসিক, সে যখন ইম্প্রোভাইজ করছে সেটা হচ্ছে একটা অন্য লেভেলের ক্রিকেট হয়ে যায়। একদম কিছু এই ইম্প্রোভাইজেশনটা কেন আসে? একটা লোক অসম্ভব একটা জিনিস নিয়ে নাড়াচাড়া করতে করতে তার মধ্যে একটা ইম্প্রোভাইজ এসে যায়, সে করতে পারে। যেমন নাটকের ডায়লগ, একটা অ্যাভারেজ ডায়লগ বলছে, সেই শিল্পীটা যখন অভিনয় করতে 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 একটা জায়গায় চলে আসে, সেই কিন্তু তখন ইম্প্রোভাইজ করতে পারে। মানে স্ক্রিপ্টেড হলেও সে বলবে। একদম সেটাই থেকে মনে, যাই হোক, সেই জায়গা থেকে মনে হয়েছিল এগুলোকে করা দরকার। তখন আমরা লোকাল কয়েকজনের সহযোগিতায়, তখন যারা কাউন্সিলর ছিলেন তাদের সহযোগিতায় আমরা মাঠগুলোকে ডেভেলপ করি। বিশেষ করে দুটো মাঠ, এইচবি এবং জিডি, এবং এই দুটো মাঠে খেলাধুলোর প্রচলন শুরু হয়। এইচবি হচ্ছে, আমি এই ব্লকের বাসিন্দা, না চাইলে এইচবির ওপরেই আমার বেশি আবেগ বা টান ছিল। এখানে আমরা করি, এবং ক্রিকেট খেলতে গেলে যে দরকার সেটাই হচ্ছে প্রথমে একটা উইকেট দরকার, মানে যেখানে খেলবে সেটা তো 22 গজ হবে না সবসময়, 35 গজের একটা কংক্রিট উইকেট করা হলো, কারণ সারা বছর যাতে প্র্যাকটিসটা হয়। এখন সবকিছুই সারা বছরের, এখন আর সিজনাল বলে কোনো কিছু নেই। এখন আপনি অফ সিজনেও দেখবেন গাঁদা ফুল পাচ্ছেন, আবার জবা ফুলও পাচ্ছেন। এখন আর সিজন বলে কোনো কিছু হয় না মানুষের কাছে, সবকিছুই এখন সবকিছুই চলতে থাকে সারা বছর ধরে। একদম 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 একদম। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই কৃষ্ণেন্দু ব্যানার্জিকে তার ক্রীড়া জীবনের অভিজ্ঞতা আমাদের দর্শক বন্ধুদের সামনে উপস্থাপিত করার জন্য। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে সিএমআরজি স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি প্রবীণ ব্যক্তিদের সেবার উদ্দেশ্যে গত 3 দশক ধরে কাজ করে আসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সিএমআরজি কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। আমি তানিয়া দত্ত, আজকের পর্বের সঞ্চালক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতা বন্ধুদের আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে।